বর্ষায় একটি দীর্ঘ ও ঋজু তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ ঘটে, তাহলে বাইরের কোনো এক বিন্দুতে চুম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান কত হবে তা বায়ো-সাভার্টের সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে হবে। এখানে দেখতেই পাচ্ছ এবি একটি পরিবাহী তার, তার মধ্যে এ থেকে বি এর দিকে আই প্রবাহ মাত্রা হচ্ছে এবং এই তার থেকে এ দূরত্বে পি বিন্দুতে বায়ো-সাভার্টের সূত্র প্রয়োগ করে কত চৌম্বক ক্ষেত্র হবে সেটা আমরা নির্ণয় করব। ধরা যাক এবি একটি ঋজু ও দীর্ঘ পরিবাহী তারের মধ্য দিয়ে এ থেকে বি অভিমুখে তড়িৎ প্রবাহ আই। এবি একটি দীর্ঘ ঋজু তড়িৎ পরিবাহী তারের মধ্য দিয়ে এ থেকে বি এর দিকে আই প্রবাহ মাত্রা হচ্ছে। এই তড়িৎবাহী তারটির জন্য এ দূরত্বে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে, অর্থাৎ এবি তার থেকে এ দূরত্বে, এই ডিস্টেন্সটা ধরা যাক এ দূরত্বে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। এই পি বিন্দু থেকে তারটির পিও লম্ব টানা হলো। এই পি বিন্দু থেকে তারটির ওপর পিও ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে, পিও লম্ব টানা হলো। ও বিন্দু থেকে এল দূরত্বে তারের ক্ষুদ্র অংশ ডিএল নেওয়া হলো। ধরা যাক যে লম্ব মধ্যবিন্দু, যে ও বিন্দুটা পেয়েছি, এই ও বিন্দু থেকে এল দূরত্বে একটা ডিএল অংশ নেওয়া হলো। এই ডিএল অংশটি পজিশন ভেক্টর, অর্থাৎ পি এর সাপেক্ষে পজিশন ভেক্টর হচ্ছে আর, এবং সেটি অবশ্যই থিটা কোণে তারটির সঙ্গে ফাই কোণে আনত। এটা হচ্ছে ফাই কোণে আনত, এবং ওই পি বিন্দুর সঙ্গে তারের দুটি প্রান্ত, এ প্রান্ত θ1 এবং বি প্রান্ত θ2 কোণে আনত ওই লম্ব রেখার সঙ্গে তারের প্রান্তবিন্দু রেখা ধরা যাক θ1 কোণে এবং বি প্রান্তবিন্দু রেখার সঙ্গে ওই লম্ব রেখা θ2 কোণে আনত। এছাড়া আমরা আরও ধরে নিই যে ওই ডিএল অংশের যে পজিশন ভেক্টর আর ধরেছি, এই পজিশন ভেক্টরটি এই লম্ব রেখার সঙ্গে থিটা কোণে আনত। এখানে দেখো থিটা, এটা যদি থিটা হয় তাহলে এটা যদি সমান্তরাল করি তাহলে এটা হচ্ছে থিটা, আর এটা তাহলে 90 ডিগ্রি। তাহলে এখানে ফাই সমান দেখো 90 প্লাস থিটা, তার কারণ এই লাইনটার সঙ্গে এই লাইনটা সমান্তরাল করে যদি একটা সরলরেখা টানি তাহলে এটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও হচ্ছে থিটা। তাহলে ফাই কত হবে? এটা হচ্ছে 90, এই রেখার সঙ্গে এটা হচ্ছে 90 আর এটা থিটা, তাহলে ফাই সমান হবে 90 প্লাস থিটা। এবার দেখা যাক আইডিয়াল তড়িৎ প্রবাহ অংশের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র, ও এখানে যে তড়িৎ প্রবাহ এই ডিএল অংশের মধ্যে দিয়ে যাচ্ছে আই, এবং এই আইডিয়াল প্রবাহ অংশের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র হবে, যেটা আমরা বায়ো-সাভার্ট সূত্র থেকে পেয়েছি, ডিবি সমান μ04 পাই আই ডিএল ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার। এখানে দেখো আর হলো ডিএল এর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর, যেটা আমরা আগেই বলেছি, আর আর ক্যাপ হলো আর এর অভিমুখে একক ভেক্টর। আর এখানে আমরা আইডিয়াল ক্রস আর বাই আর স্কোয়ার পেলাম μ04 পাই। তাহলে পরবর্তী অংশ দেখো, আমরা তারটির যে প্রতিটা ক্ষুদ্র অংশ
তারটির যে প্রতিটা ক্ষুদ্র অংশ ডিএল এর জন্য চুম্বক ক্ষেত্রের যে অভিমুখ সেই অভিমুখ সমান হবে। অর্থাৎ প্রতিটা ডিএল অংশের জন্য যদি তারটাকে আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র ডিএল অংশে বিভক্ত করি, এর জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্রের যে অভিমুখ একই অভিমুখে হবে। এই ডিএল অংশের জন্য চুম্বক ক্ষেত্রের মান কত হবে? ডিবি সমান μ0 আইডিয়াল সাইন ফাই বাই আর স্কোয়ার। এখানে আমরা ফাই আগে বের করে নিয়েছি, ফাই সমান 90 প্লাস থিটা, তাহলে μ0/4 আইডিয়াল ক্রসটাকে ভাঙলে সাইন ফাই বাই আর স্কোয়ার। এই ফাই হলো ডিএল ও আর এর মধ্যবর্তী কোণ, যেটা ছবিতে দেখানো হয়েছে আগে। এখানে ডিএল এবং আর এর যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে ফাই। এবার দেখো চিত্র অনুযায়ী সাইন ফাই সমান সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান, এটাকে ভাঙলে হবে কস থিটা। আমরা এটা 1 নম্বর সমীকরণ দিলাম যে সাইন ফাই সমান পেলাম কস থিটা। আবার দেখো এ বাই আর কস থিটা, এখানে দেখো চিত্র অনুযায়ী এটা যদি আমরা এ ধরি আর এটা যদি আর ধরি, তাহলে এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে কস থিটা। তাহলে এ বাই আর সমান হচ্ছে কস থিটা, এ বাই আর বা 1/r এ দিয়ে ভাগ করে দাও, তাহলে 1/r সমান আমরা পেলাম 1/r সমান কস থিটা। তাহলে 1/r স্কোয়ার সমান কস স্কোয়ার থিটা বাই স্কোয়ার, এটা 2 নম্বর আমরা দিলাম। আবার দেখো এল সমান এ ট্যান থিটা, কীভাবে হলো দেখো, এখানে ছবিতে চলে এসো, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে এল, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে ট্যান থিটা এল বাই এ সমান ট্যান থিটা, তাহলে এল সমান এ ট্যান থিটা। তাহলে আমরা পেলাম এল সমান এ ট্যান থিটা। এবার এটাকে ডিফারেন্সিয়েট করলে ডিএল সমান এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে ডিএল সমান পেলাম সেক স্কোয়ার থিটাটা হচ্ছে 1/cos স্কোয়ার থিটা, এ 1/cos স্কোয়ার থিটা ডি থিটা, এটা 3 নম্বর। তাহলে আমরা পেলাম সাইন ফাই সমান কস থিটা, 1/r স্কোয়ার সমান কস স্কোয়ার থিটা বাই স্কোয়ার চিত্র অনুসারে। আর ডিএল সমান আমরা এলকে ডেরিভেটিভ করে ডিএল সমান এ 1/cos স্কোয়ার থিটা ডি থিটা, কারণ এল এর ডেরিভেটিভ করলে ডিএল আর এ কনস্ট্যান্ট এন থিটার সেক স্কোয়ার থিটা ডি থিটা, সেক স্কোয়ার 1/cos স্কোয়ার থিটা, তাহলে এ 1/cos স্কোয়ার থিটা ডি থিটা। এই 1, 2 এবং 3 এর যে মানগুলো ওই এখানে পুট করো μ0/4 তাহলে ডিএল এর জায়গায় আমরা বসিয়ে দেবো, এ কস স্কোয়ার থিটা ডি থিটা, আইটা যেমন আছে μ0/4 যেমন কনস্ট্যান্ট আছে ডিবি সমান। এবার দেখো কস থিটা, কার জায়গায় কস থিটা বসিয়েছি? সাইন ফাইয়ের জায়গায় কস থিটা, সাইন ফাইয়ের জায়গায় আমরা কস থিটা বসিয়েছি। আর 1/r স্কোয়ারের জায়গায় কি বসাবো? কস স্কোয়ার থিটা বাই স্কোয়ার, 2 নম্বর সমীকরণ থেকে কস স্কোয়ার থিটা বাই স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা সরল করি তাহলে পাবো μ0I4 এ কস থিটা ডি থিটা। তাহলে দেখো এবার সুতরাং এবি অংশের জন্য চুম্বক ক্ষেত্রের মান কত হবে? θ1 টু θ2 ডিবি সমান টোটালটা পাওয়া যাবে বি। তার কারণ দেখো আমাদের এখানে এবি কত পর্যন্ত অ্যাঙ্গেল আছে? θ1 থেকে θ2, তাহলে সম্পূর্ণ তারটা পাওয়া যাবে। এদিকটা আমরা θ1 ধরেছি এ প্রান্তটা, আর বি বিন্দুটার ক্ষেত্রে θ2, তাহলে টোটাল যে পরিবাহী তারটার জন্য যদি আমরা পাই তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা বি পাওয়া যাবে। তাহলে θ1 টু θ2 μ0I4 এ cos থিটা ডি থিটা, এখানে μ0I4 এ এটা হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে এলো, তাহলে বি সমান θ1 θ2 cos থিটা ডি থিটা। এটা হচ্ছে ডেফিনেট ইন্টিগ্রেশন। এটাকে যদি আমরা ভাঙি তাহলে এটাকে সাইন থিটা পাবো, এবং ভাঙলে বি সমান পাওয়া যাবে μ0I4 এ। এবার লিমিট দুটো বসিয়ে দিলে সাইন থিটা
টু প্লাস সাইন থিটা ওয়ান। এবার তারটির দৈর্ঘ্য যদি অসীম হয় তাহলে দেখো থিটা ওয়ান থিটা টু 90 ডিগ্রি, তাহলে সাইন 91 সাইন 91, কারণ থিটা ওয়ান থিটা টু ইনফাইনাইট হয়ে গেলে 90 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে 2 আসবে সমীকরণে, তাহলে মিউ জিরো আই বাই 4 পাই a ইন্টু 2, অর্থাৎ দেখো বি সমান পাওয়া যাবে মিউ জিরো 4 পাই 2i বাই a, যেটা আমরা অ্যাম্পিয়ারের সার্কিটাল ল থেকে একই মান পেয়েছিলাম। বি সমান মিউ জিরো বাই 4 পাই 2i বাই, ওখানে আর ধরা হয়েছিল এবং একই মান এখানে আমরা বায়ো-সাভার্ট সূত্র প্রয়োগ করে আমরা মানটা, চৌম্বক ক্ষেত্রের মানটা বের করলাম। এবং দেখো যদি এ থেকে বি বিন্দুতে তড়িৎ প্রবাহ হয় তাহলে এখানে ডান হাতের মুষ্টিবদ্ধ নিয়ম অনুসারে যদি বুড়ো আঙ্গুল বা বৃদ্ধাঙ্গুলি চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে আর নিচের দিকে, তাহলে অন্য আঙুলগুলো, মুষ্টিযুক্ত আঙুলগুলো, অর্থাৎ যে মুষ্টিযুক্ত আঙুলগুলো হয় সাধারণত, সেটা চুম্বক ক্ষেত্রের দিক বা চুম্বক বলরেখার অভিমুখ নির্দেশ করবে। তাহলে আমার উপর দিকে যদি হয় তাহলে কোন দিকে হবে? যেদিকে তীর চিহ্ন আছে দেখতে পাচ্ছ তার বিপরীত দিকে। এখানে যেহেতু তড়িৎ প্রবাহ উপর থেকে নিচের দিকে হয়েছে, তাহলে এখানে ঘড়ির কাঁটার দিকে এখানে চুম্বক বলরেখার অভিমুখ হবে। এবং চুম্বক বলরেখার অভিমুখ যদি এই দিকে হয়, চুম্বক ক্ষেত্রের যে মান হবে প্রতিটা স্পর্শক বিন্দুতে। এবার আমরা পরবর্তী অংশ দেখো। পরবর্তী অংশে আমাদের যেটা আছে, একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটারের যে গঠনের যে মূল নীতি সেটা নিয়ে আলোচনা করব। একটি তড়িৎবাহী তারের কুণ্ডলীকে যদি কোনো সুষম চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হয়, তাহলে কুণ্ডলীর ওপর ওই চুম্বক ক্ষেত্র দ্বারা একটি টর্ক প্রযুক্ত হয়। এর আগে আমরা আলোচনা করেছি যে একটা আয়তকার কোনো কুণ্ডলীর ওপর কুণ্ডলীকে যদি চুম্বক ক্ষেত্রে রাখা হয়, তার উপর একটা বল প্রযুক্ত হয় বা টর্ক প্রযুক্ত হয়, যার মান কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রার সমানুপাতিক। তড়িৎ প্রবাহের উপর চুম্বক ক্ষেত্রের এই ক্রিয়াকে কাজে লাগিয়ে চলকুণ্ডলী যে গ্যালভানোমিটার সেটা গঠন করা যায়। অর্থাৎ চুম্বক ক্ষেত্রে যদি আমরা একটা তড়িৎবাহী কুণ্ডলী রাখি, সেই কুণ্ডলীর ওপর চুম্বক ক্ষেত্র দ্বারা একটি টর্ক প্রযুক্ত হয়, যার ফলে কুণ্ডলীটি একটা নির্দিষ্ট দিকে সরে যায়। এই যে কুণ্ডলীর ওপর প্রযুক্ত বল তড়িৎ প্রবাহমাত্রার সমানুপাতিক, এই নীতিকে কাজে লাগিয়ে চলকুণ্ডলী গ্যালভানোমিটার তৈরি করা হয়, বা চলকুণ্ডলী গ্যালভানোমিটারের এটাই মূল নীতি। এখানে একটুখানি দেখে নাও, এখানে চলকুণ্ডলী গ্যালভানোমিটারে যেটা করা থাকে, সাধারণত একটা সুষম চুম্বক ক্ষেত্র রাখা হয়, একটা সুষম দণ্ডচুম্বক রাখা হয়, এবং এই দণ্ডচুম্বকের যে চুম্বক ক্ষেত্রে একটা কুণ্ডলী, সেটা এই যে একটা মিরর বা দর্পণ নেওয়া হয়েছে তার সঙ্গে সংযুক্ত করা থাকে, এবং এটিকে একটা ফসফর বঞ্জের সুতো দ্বারা আটকানো থাকে। এবার এখানে দেখো একটা আলোক উৎস দিয়ে সাধারণত মিররে আলো ফেলা হয়, তার জন্য একটা প্রতিফলিত রশ্মি পাওয়া যাবে আপাতিত রশ্মির জন্য। এই আপাতিত রশ্মির জন্য প্রতিফলিত রশ্মি অবশ্যই পাওয়া যাবে। এবার যদি কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ আই পাঠানো হয়, তাহলে ওই কুণ্ডলীর ওপর চুম্বক ক্ষেত্রে থাকার দরুন কি হবে, সেই কুণ্ডলীটা একটা দিকে বিক্ষেপিত হবে, এবং যেহেতু এর সঙ্গে দর্পণ সংযুক্ত, দর্পণটি একটি নির্দিষ্ট কোণে, ধরা যাক থিটা কোণে, সে তার ঘূর্ণন হবে। দর্পণের ঘূর্ণন যদি থিটা হয়, তাহলে প্রতিফলিত রশ্মির ঘূর্ণন হবে 2 থিটা। এটা প্রমাণ করা যায়। তাহলে দেখো এই যে স্কেল, এটাকে একটা স্কেল নেওয়া হয়েছে, স্কেলের যে আলোক বিন্দুর যে সরণ, সেটা এখান থেকে নির্ণয় করা যাবে। ধরা যাক
দর্পণ থেকে স্কেলের দূরত্ব হচ্ছে বড় হাতের ডি, এবং ওই প্রতিফলিত আলোকবিন্দুর যে সরণ সেটা এই ছোট হাতের ডি, এই ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়। এখানে আমরা আগেই আলোচনা করেছি যে অশ্বক্ষাকৃতি স্থায়ী চুম্বকের সৃষ্ট চৌম্বক ক্ষেত্রে মান এখানে যদি বি ধরি, আর ওই কুণ্ডলীটা যেটা নেওয়া হয়েছে দর্পণের সঙ্গে সংযুক্ত তার ক্ষেত্রফল যদি এ হয় এবং তারের পাক সংখ্যা যদি এন হয়, প্রবাহমাত্রা যদি এ হয়, তাহলে কুণ্ডলীর ওপর প্রযুক্ত টর্ক কত হবে? টাউ সমান এন এ বিআই, যেটা আমরা আলোচনা করেছি। এই বলের দরুন কি হবে, কুণ্ডলীটি সরে যাবে এবং কুণ্ডলীটির সঙ্গে দর্পণটির কি হবে, একটা ঘূর্ণন হবে থিটা কোণে। যেই ঘূর্ণন হবে সঙ্গে সঙ্গে এই ফসফরের যে যে সুতোর উপর একটা মোচড় সৃষ্টি হবে, এটাকে বলা হয় টরশনাল রিজিডিটি। এই টরশনাল রিজিডিটি এই কুণ্ডলীর বিক্ষেপের ফলে যে প্রলম্বন সুতো নেওয়া হয়েছে যেটা দেখালাম, সেটার একটা মোচড় সৃষ্টি হবে। সেই মোচড়ের ফলে একটা টরশনাল রিজিডিটি, এক কথায় বলা হয় ব্যবর্ত গুণাঙ্ক। ধরা যাক ব্যবর্ত গুণাঙ্ক সি এবং কুণ্ডলীর তলে আবর্তন কোণ যেটা সরে গেল, যেটা দেখালাম থিটা। এই রিজিডিটি, টরশনাল রিজিডিটি সি এবং কুণ্ডলীর তলে যে আবর্তন কোণ থিটার গুণফলটা হবে ওই টর্কের সমান, অর্থাৎ কুণ্ডলীর ওপর যে টর্ক এন এ বিআই সমান, সেটা সি থিটার সমান হবে। তাহলে এখান থেকে তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান হবে সি এন এ বি থিটা। এই সি বাই এন এ বি কে কনস্ট্যান্ট ধরা হয়, তাহলে আই সমান হচ্ছে কে থিটা। এখানে কে একটি নির্দিষ্ট গ্যালভানোমিটারের ক্ষেত্রে ধ্রুবক ধরা হয়, যে কোনো একটা নির্দিষ্ট গ্যালভানোমিটারের ক্ষেত্রে সি বাই এন এ বি একটা ধ্রুবক। তাহলে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রার যে সমীকরণ পেলাম থিটার সমানুপাতিক, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা যত বেশি হবে ওই থিটা অ্যাঙ্গেলের পরিমাণটা তত বাড়বে, ফলে ওই স্কেলে মেজারমেন্ট ততটা বেশি হবে। ফলে গ্যালভানোমিটারের বিক্ষেপ দেখে, অর্থাৎ প্রবাহ মাত্রার অ্যাম্পলিটিউড মান যত বেশি হবে ওই গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ তত বেশি হয়, অর্থাৎ কোণটা তত বেশি হবে। দেখা যায় কুণ্ডলীর সঙ্গে দর্পণের ঘূর্ণন কোণ যেটা থিটা বললাম, এটা আমরা মান নির্ণয় করব এস সমান আর থিটা থেকে। প্রতিফলিত রশ্মির ঘূর্ণন আমরা আগেই আলোচনা করেছি, যদি দর্পণের ঘূর্ণন থিটা হয় প্রতিফলিত রশ্মির ঘূর্ণন হবে 2 থিটা। আর দর্পণ থেকে স্কেলের দূরত্ব যদি ডি এবং স্কেলে প্রতিফলিত আলোকবিন্দুর সরণ যদি ছোট হাতের ডি হয় এবং এই ছোট হাতের ডিটা বড় হাতের ডি থেকে অনেক যদি কম হয়, তাহলে 2 থিটার সমান ডি বাই ডি। তার কারণ দেখো এখানে আমাদের যেটা আলোচনার বিষয়, এইটা হচ্ছে দর্পণ থেকে এটা দূরত্ব হচ্ছে 2d, আর এইটা হচ্ছে আমার হচ্ছে ডি, আর এটা যদি 2 থিটা হয় তাহলে এস সমান আর থিটা ফর্মুলা অনুসারে, তাহলে এস আমার কত, এস হচ্ছে ডি, আর এর জায়গায় আমার 2d, আর থিটার যে আর এর জায়গায় হচ্ছে আমার ডি যেহেতু এটা, আর 2 থিটার জায়গায় হচ্ছে 2 থিটা, তাহলে থিটা আর 2 থিটার সমান হচ্ছে ডি বাই বড় হাতের ডি। তাহলে এখান থেকে আমরা থিটার সমান পেয়ে গেলাম ছোট হাতের ডি বাই 2d। তার কারণ দেখো এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে ডি, এটা হচ্ছে বড় হাতের ডি, এটা হচ্ছে ছোট হাতের ডি, এটা, আর তার মধ্যে কোণ হচ্ছে 2 থিটা। এর সমান আর থিটা থেকে আমরা থিটার সমান ছোট হাতের ডি বাই 2d পেয়ে গেলাম। তাহলে যে পেয়ে গেলাম আমরা এই জায়গায় থিটাটা বসিয়ে দেবো, তাহলে আই সমান পেয়ে গেলাম, তাহলে থিটার সমান টি বাই ছোট হাতের ডি বাই 2d, তাহলে কে থিটার জায়গায় আমরা বসিয়ে দেবো ডি বাই 2d, তাহলে আই সমান কে ডি বাই ছোট হাতের ডি বাই 2d। এটাই হবে চলকুণ্ডলী গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রা তার সমীকরণ। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখলাম প্রবাহ মাত্রা যত বেশি হবে গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ তত বেশি হবে, অর্থাৎ স্কেলে থিটার মানটা তত বেশি পাওয়া যাবে। অর্থাৎ এখানে প্রবাহ মাত্রা যে অ্যাম্পলিটিউডটা সেটা মাপা যাবে এই গ্যালভানোমিটারের
সাহায্যে ওই কাঁটার বিক্ষেপ দেখে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম।